ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। ঈদের ছুটির কারণে আগামীকাল অধিবেশন বসার পর মুলতবি হয়ে ২৯ মার্চ থেকে আবার শুরু হবে। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়া অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলাদা কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত হয় বৈঠকে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ না জানালেও আলোচনায় অংশ নেবে বিরোধী দল। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের ৫৮৩ দিন পর গত বৃহস্পতিবার শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে গঠন করা হয় ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার পার্লামেন্টের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রথম বৈঠকে অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্যসূচির পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বের হয়ে মন্ত্রীরা সাংবাদিকদের জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটার উপর যে ইয়েগুলো হয়েছে, এগুলো আলোচনা ১৩৩টি যে ১৩৩টি অধ্যাদেশ, এগুলো বিষয় আছে। তারপরে আর সংসদের নর্মাল বিজনেস ট্রানজাকশন যেটা, এগুলো সম্পাদিত হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিগত অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির জারি করা ১৩৩টি অধ্যাদেশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ১৫ তারিখের পরে আবার সংসদ বসবে আগামী ২৯ তারিখ। এপ্রিল মাস পুরোটাই জাতীয় সংসদের এই অধিবেশন চালু থাকবে। মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্র্যাডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে, এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ না জানালেও আলোচনায় অংশ নেওয়ার কথা জানান বিরোধী দলীয় চিফ হুইপ। রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব, যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে। তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা উত্থাপন করব। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে জাতীয় সংসদের অধিবেশন। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হবে। এতে বক্তব্য রাখবেন নতুন ২১৯ জন সংসদ সদস্য, যেখানে নিজ এলাকার সমস্যাও তুলে ধরবেন তারা। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ না জানালেও আলোচনায় অংশ নেবে বিরোধী দলও। এদিকে আগামী ৩০ মার্চের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো যাচাই বাছাই শেষে বিল আকারে তোলা হবে সংসদে। ৭১কে এসব তথ্য জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। ১২ মার্চ প্রথমবারের মতো বসে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রীতি অনুযায়ী সেখানে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যা বয়কট করে বিরোধী দল। সেই ভাষণের উপর ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে আলোচনা করা হবে ৫০ ঘণ্টা। এতে বিরোধী দল অংশ নিলেও ধন্যবাদ জানাবে না রাষ্ট্রপতির ভাষণে। রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব, যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে। তো আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। তবে সরকার দলীয় চিফ হুইপের মতে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জানাতে না পারা বিরোধীদের কার্পণ্যতা। তিনি জানান, নতুন ২১৯ জন সংসদ সদস্য এদিন বক্তব্য দেবেন সংসদে। প্রেসিডেন্টের ভাষণের উপরে যে কোনো কথাই বলতে পারবেন, কথার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তো এলাকার সমস্যার কথা বলতে পারবেন, প্রেসিডেন্ট যা বলছেন তার উপরে কথা বলতে পারবেন, যা বলেন নাই তার উপরেও কথা বলতে পারবেন, যে এই প্রেসিডেন্ট এই বলা উচিত ছিল। কাজে এই বিষয়ে এটি যে ওপেন না, মানে মূলত যাচ্ছি যে নতুন এমপি আমাদের ২১৯ জন।
তারা পার্লামেন্টে কথা বলেছে এবং তাদের আত্মীয় স্বজন বা এলাকার লোকজন শুনেছে যে আমার এমপি সাহেব পার্লামেন্টে কথা বলেন। এটা আমরা করতে চাই, প্রথম অধিবেশনেই সকল এমপিকে এই সুযোগটা দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করছে সংসদীয় বিশেষ কমিটি। আগামী 30 মার্চের মধ্যে এগুলো বিল আকারে আসতে পারে বলে জানান নুরুল ইসলাম। কালকে আমরা বাছাই কমিটিতে দেবো। বাছাই কমিটি মানে একটা বিশেষ কমিটি করেছি, সেই কমিটিতে আমরা 133 অধ্যাদেশ পাঠাবো যাচাই বাছাই করার জন্য। আমরা যাতে 29 মার্চ তারা পার্লামেন্টে এইখানে প্লেস করে আমরা 30 মার্চ থেকে যাতে আমরা বিল আনতে পারি। চলতি অধিবেশনে জুলাই সনদ সংসদে উঠছে না বলেও জানান চিফ হুইপ। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে বিষয়টা আছে সেটা হলো ইন রিয়েল সেন্সে এটা হলো পার্লামেন্টারি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আছে। অ্যামেন্ডমেন্ট ছাড়া এগুলো সম্ভব না। অ্যামেন্ডমেন্ট করতে যদি আমরা এই সেশনে তো অ্যামেন্ডমেন্ট করতে পারবো না, কারণ এই সেশনে অনেক বিজনেস আছে। সুতরাং ভেরি ন্যাচারালি হয়তো নেক্সট সেশনে আসবে, সেকেন্ড সেশনে বা থার্ড সেশনে যখন আসে আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে তারপরে তখন অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে কার্যক্রম যা আছে তাই হবে। বিরোধী দল ঘন ঘন ওয়াকআউট করবে না বলেও আশা তার। মূলত জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে এই পার্লামেন্ট। মোহন ইসলাম, 71, ঢাকা। দলের কাজ ভোটের কালি মুছে যাবার আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার। ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বরতদের সম্মানী ভাতা চালু করে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। তিনি জানান, নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে দেশকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চায় তার সরকার। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র ও সমাজের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদন। দেশে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিদিন ধ্বনিত হয় প্রার্থনা। নীরবে মানুষের আধ্যাত্মিক জীবনের যারা পথ দেখান, সেই ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের অনেকেই জীবনযাপন করেন অর্থের অভাবে। সেই বাস্তবতা বদলানোর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় সেবাদানকারীদের জন্য মাসিক সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের মাস না পেরুতেই বাস্তব রূপ পেল দ্বিতীয় প্রতিশ্রুতি। ধাপে ধাপে দেশের সব উপাসনালয়কে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে সরকার। তবে নাগরিকদেরও রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি, আমি এই দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর স্বনির্ভর আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। জাতীয় নির্বাচনের আগে জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান। বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নোট থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে সকলের জন্য একটি নিরাপদ রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি। শফিকুল হক, 71, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর এলাকার খাল দখল মুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় দেখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে রামচন্দ্রপুর ও কল্যাণপুর খাল খনন এবং পুনরুদ্ধার বিষয়ক কর্মসূচিতে তিনি কথা বলেন দ্রুত একটি প্রকল্প হাতে নেওয়া হবে। পাশাপাশি ঈদের পর থেকে খাল দখলমুক্ত করতে চালানো হবে অভিযান। এতে দলীয় পরিচয়ধারী দখলদাররাও ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা জায়গা আলাদাভাবে আখ্যায়িত করব। সেই জায়গাগুলোর জমির অরিজিনাল দলিল পত্র এগুলো সব আমরা যাচাই বাছাই করব এবং সেটার ভিত্তিতে ঢাকা সিটি কর্পোরেশনকে নিয়ে, ভূমি মন্ত্রণালয়কে নিয়ে এবং যারা যারা আরও কর্তৃপক্ষ আছে সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে খুব শক্তিশালী ড্রাইভ আমরা দিব ইনশাআল্লাহ। আরও 5 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামীকাল দায়িত্ব গ্রহণ করবেন তারা। প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল সিটি কর্পোরেশনে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মাহফুজুর রহমান, ময়মনসিংহে রুকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে দেশের 11 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। এর আগে গত 23 ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় বিএনপি সরকার। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিকালে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট ভালো এসেছে। তিনি জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। ঠিক করা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। আগামীকাল সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হতে পারে, তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়। গত বুধবার ইফতারির সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে আগাম টিকিটে বাস ট্রেনে নির্বিঘ্নে বাড়ি ফিরছে রাজধানীবাসী। তবে যাত্রীদের অধিকাংশই নারী ও শিশু। তারা বলছেন, ভোগান্তি এড়াতে আগে ভাগেই ঘরে ফিরছেন তারা। আর ট্রেনের ছাদে উঠতে যেন না পারে যাত্রীরা, তাতে নজরদারি রাখবে কর্তৃপক্ষ। এদিকে ট্রেনের তুলনায় বাসে ঘরমুখী মানুষের চাপ কম, যদিও কাউন্টারগুলোতে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের এই ভিড় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। আগাম টিকিটেই ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেন যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাই বেশি। ঈদের আগে শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই বাড়ি ফিরছেন তারা। আমার ওয়াইফ চলে যাচ্ছে, ঈদের ভিড়কে একটু আগে থেকে পাঠিয়ে দিচ্ছি যাতে ভোগান্তি না হয়। আমার 16 তারিখ অফিস শেষ, আমরা 17 তারিখ ইনশাল্লাহ যাবো। দেরিতে টিকিট পাওয়া যাবে না, আর অনেক ভিড় হবে, এর জন্য আমরা আগে চলে যাচ্ছি। এ সময় শিশুদের মধ্যে দেখা যায় আনন্দ উচ্ছ্বাস। ঈদ উপলক্ষে আপনজনদের সাথে সময় কাটাতে পারবে, এটাই তাদের কাছে বড় আনন্দ। আমার আম্মু, আমার ভাই, তারপর আমি, আমার বোন। আমার খুব খুশি লাগে, আমার গ্রামে যেতে খুব ভালো লাগে, আর তাই আমি আজকে খুবই খুশি। ভিড় দেখে আমরা আগে যাচ্ছি, মা বাবা আমার ফ্যামিলি সবাই পরে যাবে। দেখা যাবে যে রমজান মাসের শেষের দিকে ভোগান্তি সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে বাস কাউন্টারগুলো যাত্রীদের ভিড় ট্রেনের চেয়ে এখন কম। তারপরও ঈদযাত্রায় বরাবরের মতো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের, যদিও তা অস্বীকার করেন কাউন্টার মালিকরা। আমি 2 ঘন্টা ঘুরেছি টিকিটের জন্য, তারপরে আপনার শ্যামলীতে টিকিট পেয়েছি 850 টাকা করে, আর রেগুলার ভাড়া হলো 600 টাকা। আমাদের 650 যাচ্ছে। গাড়িটা আমার কুয়াকাটা গাড়ি, এটা বুঝছেন, ওই হিসাবে ওই কুয়াকাটা ভাড়া নিচ্ছি আমরা। আমাদের সিটগুলি 17, 18, 19 এই 3 দিন বুক আছে, আর গাড়ি যদি টাইম মতন আসে আমরা ডেলিভারি দিতে পারবো সুন্দরভাবে। সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর সরকার। নির্দিষ্ট সময়ে যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে, বাড়িতে পৌঁছাতে পারে, উদ্বিগ্ন না হয়, ঘন্টা পর ঘন্টা সড়কে যাতে আটকে না পড়ে, সেটার জন্য সরকারের মনোযোগ রয়েছে, সর্বাত্মক মনোযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এবং এর সাথে যারা স্টেক হোল্ডার জড়িত আছে তাদের সবাইকে নিয়ে সমন্বিতভাবে আমরা কাজ করছি। প্রতিটি বাস কাউন্টারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের তদারকি বাড়ানোর দাবি যাত্রীদের। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। সড়ক ঈদযাত্রার দ্বিতীয় দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন কর্মস্থল থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। যানবাহনের চাপ কিছুটা বাড়লেও এখনও বেশিরভাগ মহাসড়কে তেমন যানজট দেখা যায়নি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জ মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকার উন্নয়ন কাজের কারণে যানজট লেগে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে। সড়কে শৃঙ্খলা রক্ষার কাজ করছে হাইওয়ে পুলিশ। শুধু যে হাইওয়ে পুলিশ হাইওয়ে দেখবে তা না, এটা আমাদের জেলার যে সংশ্লিষ্ট যে থানাগুলো আছে তাদের যে অধিক্ষেত্র আছে, হাইওয়ে পুলিশের পাশাপাশি আমাদের থানাও এই রাস্তায় টহলে থাকবে, যাত্রীদের জন্য নিরাপদ বোধ করবে। এদিকে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে কিছুটা চাপ বাড়লেও যানজট নেই। নির্বিঘ্নেই বাড়ি ফিরছে পশ্চিম অঞ্চলের কয়েক জেলার ঘরমুখো মানুষ। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে 25শে রমজানের পর থেকে শিল্প কারখানায় ছুটি হলে সড়কে চাপ বাড়বে। ঘাটের পরিস্থিতি যানজট মুক্তই আছে, এখন ফাঁকাই আছে, এখন যানজট নাই। আমি এখন যাচ্ছি শ্বশুরবাড়ি কুষ্টিয়া ঈদ করার জন্য। এদিকে শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে যাত্রীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফিরছেন। আমাদের সিরাজগঞ্জ গোল চত্বরে কোনো যানজটের দেখা যাচ্ছে না। বাসায় যেতেছি অনেকদিন পর, রাস্তায় তেমন যানজট নয়। যানজট শুধু বাগাবাড়িতে, ইতিমধ্যে গাড়ি ঘোড়া কিছুটা চাপ বেড়েছে, তবে এখন পর্যন্ত কোথাও কোনো যানজট নেই। যশোরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকার কিছু অংশে সামান্য যানজট থাকলেও অধিকাংশ সড়কে নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাতে পারছেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাত্রীরা। জি না, আলহামদুলিল্লাহ এবার ঈদের যাত্রায় আমাদের খুবই সন্তুষ্ট আমরা। দাম বেশি নেয়নি আর যানজটেও পড়িনি। আল্লাহর রহমতে কোনো ভোগান্তি নাই, আমরা খুব সহজভাবে খুব সুন্দরভাবে আসতে পারছি। তবে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শ্রমিকরা। হাসিবা আলী বর্ণা, ৭১। চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না করায় প্রতিবাদে খুলনার পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে পাম্প মালিকরা। এতে করে খুলনা বিভাগ সহ গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এদিকে রাজশাহীতেও জ্বালানি সরবরাহ কম হওয়ার প্রতিবাদে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ করার ঘোষণা দিয়েছে পাম্প মালিকরা। পাম্প মালিকরা জানান, কয়েকদিন ধরে প্রতিটি পাম্পে চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পাম্পে যদি 10,000 লিটারের চাহিদা থাকে তাহলে তেল সরবরাহ করে মাত্র 2,000 লিটার। তাও পেট্রোল দিলে অকটেন দেয় না, অকটেন দিলে ডিজেল দেয়া হয় না। এমন নানাভাবে হয়রানি করা হচ্ছে পাম্প মালিকদের। এছাড়া বিভিন্ন উপজেলা পর্যায়ে যেখানে পাম্প নেই সেখানে ব্যারেলের মাধ্যমে তেল সরবরাহ করা হয়। এই সব এজেন্টদেরও তেল সরবরাহ করছে না ডিপোগুলো। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এজেন্ট ও পাম্প মালিকরা। তারা আরও জানান, কেন্দ্র থেকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ভারতে পালাতে সহায়তা করায় অভিযুক্ত ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং জানাতে কলকাতা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ফিলিপ সাংমাকে ঠিক কখন কোথা থেকে গ্রেফতার করা হলো, গ্রেফতারের বিষয়ে আপনার কাছে কি আপডেট আছে আমাদের জানাবেন বিস্তারিত। কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছিল এই ওসমান হাদি মামলা এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ কিন্তু 14 দিনের এসটিএফ হেফাজতে আছে আলমগীর এবং রিয়াজ, এবং তাদের আর কি জেরা করার পরে সেই মতো কিন্তু এসটিএফ বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করছিল এবং নজরদারিও করছিল যে বিশেষ করে হাদিকে খুন করার পর দুই ধৃত তারা কিভাবে মেঘালয় ঢুকেছিল, সেক্ষেত্রে কারা সহযোগিতা করেছিল। এক্ষেত্রে নাম উঠে আসে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি ব্যক্তির, এবং সেই মতো তার উপরে কিন্তু নজরদারিও রাখছিল এসটিএফ, পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ স্পেশাল টাস্ক ফোর্সের একটা টিম। এরপর কিন্তু শনিবার এবং রবিবার মধ্যরাতে নদিয়া জেলার কল্যাণী এক্সপ্রেসওয়ে এলাকা থেকে তাকে এই ফিলিপ সাংমাকে এসটিএফ গ্রেফতার করে। তারপরে বিধাননগর মহকুমা আদালতে তাকে আর কি তোলা হয়। তোলার পরে কিন্তু নিজেদের হেফাজতে নিয়েছে এই ফিলিপ সাংমাকেও। যেটা এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে পরিকল্পনা এবং এই আর কি ধৃতদের কোথায় কিভাবে আশ্রয় দিয়েছিল, কিভাবে ভারতে ঢুকতে সাহায্য করেছিল, পুরো নেটওয়ার্ক কিন্তু তারা ধরতে চায়। এবং কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে স্বরাষ্ট্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু বিষয়টা তদন্ত করছে। এক্ষেত্রে পুরো বিষয়টি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর দেখবে এবং তদন্ত তারা করবে।
তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অর্থাৎ দিল্লি টু ঢাকা কিন্তু যাবতীয় তথ্য আদান প্রদান করবে। এখনো পুলিশের অর্থাৎ এই যে এসটিএফ, সেই এসটিএফ এর নজরে কিন্তু আরো একাধিক সন্দেহভাজন আছেন, যারা বিশেষ করে ধৃতদের আশ্রয় দিতে সাহায্য সহযোগিতা করেছিল, ভারতে বিভিন্ন জায়গায় থাকার জন্য সহযোগিতা করেছিল, টাকা সহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় বিষয় সরবরাহ করেছিল। তাদের প্রত্যেককেই কিন্তু গ্রেপ্তার করতে চাইছে এসটিএফ। ধন্যবাদ সত্যজিৎ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ, সে বিষয়ে আমাদের আপডেট জানাচ্ছিলেন সত্যজিৎ চক্রবর্তী। আগুন নেভাতে আধুনিক যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে জটিলতা কমানোর দাবি জানিয়েছে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক ব্যবসায়ীদের সংগঠন ইসাব। এজন্য সরকারের কর কাঠামো সংস্কারের তাগিদ দিয়েছে সংগঠনটি। পাশাপাশি অগ্নি দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছে ইসাব। রাজধানীর একটি হোটেলে 2026-28 মেয়াদে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে কথা বলেন সংগঠনটির নেতারা। এ সময় ইসাবের নতুন সভাপতি স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত দিদারুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি নিয়াজ আহমেদ চিশতি। নতুন সভাপতির হাতে সংগঠনের লোগো সহ প্রতীকী পতাকা তুলে দেন তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। প্রাণের বইমেলায় বিদায়ের ঘণ্টা বাজছে। আগামীকাল পর্দা নামবে অমর 21শে বইমেলা 2026-এর। ভিন্ন প্রেক্ষাপটে এবারের বইমেলা কিছু মন খারাপের আবহে শেষ হচ্ছে। তারপরও মরার উপর খাড়ার ঘা হয়েছে গতকালের বৃষ্টি। এতে প্রকাশক ও বিক্রেতাদের দীর্ঘশ্বাস। ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের বেলায় আজ অনেক স্টল মালিক ভেজা বই শুকাতে দেখা গেছে। শেষ দিকে এসে মেলা কিছুটা জমার সম্ভাবনা থাকলেও তার হয়নি। এবারের বইমেলায় লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলার চিরচেনা রূপ যেন আগামী বইমেলায় ফিরে আসে, সেই প্রত্যাশা পাঠকদের। মেলায় আজ নতুন বই এসেছে 157টি। এ নিয়ে মোট 1771টি নতুন বই পেয়েছে পাঠক। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।